অনিয়মের অভিযোগ তুলে রংপুর মহানগরীর শ্যামাসুন্দরী খাল খনন বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। তারা জানান, বছরের পর বছর দখল, দূষণ আর অব্যবস্থাপনায় খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বাসিন্দাদের দাবি, এখন যেটা করা হচ্ছে একে কোনোভাবেই খনন বলা যাবে না, বড়জোর পরিষ্কার করা হচ্ছে বলা যেতে পারে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। বালতি দিয়ে খালের ময়লা তুলে রাখা হচ্ছে পাশেই। খালের পাশে কচু গাছ কেটে শ্রমিক দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে। এলাকার লোকজনের দাবি, ড্রেন পরিষ্কারের মতো এই কাজটিকে বলা হচ্ছে খাল খনন। 2025 সালের নভেম্বরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2027 সালের জুনে। অথচ প্রকল্পের কাগজে শুধু মাটি পরিবহনের জন্যই ধরা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। এলাকার লোকজন জানান, যে কাজ হচ্ছে তাতে এত ব্যয় হওয়ার কোনো কারণ নেই। এই জনগণ দিয়ে পরিষ্কার করা হবে না, হাতে হাতে একটু একটু করে ছোট ছোট বালতি করে একজনের ময়লা অঙ্কি তোলা যাবে। প্রথমে বালতি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি আসলে ওই ময়লা কিন্তু আবার এই ক্যালানের মধ্যে পড়বে। আমাদের টাকা যাচ্ছে বলে, আমরা যদি ভ্যাট দেই, ট্যাক্স দেই, আমাদের টাকা, গভর্নমেন্ট টাকা যাচ্ছে, আমাদের আর ক্ষতি হবে, কোনো লাভ নাই, এখানে কন্ট্রাক্টরের লাভ। আর শ্রমিকরা জানান, তাদের যা করতে বলা হয়েছে তারা সেটাই করছে। মনে করো বালতি ডুবি দিয়া ভাই আমরা ব্যাগ তুলি। ভাই আমি ওগুলো খাওয়ার পাবো না, এই আমাকে কাজ করাই যে ঝালু বেতিছি। খালের দুই পারে প্রায় 30 লাখ টাকার গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে। অথচ বাস্তবে খালের অধিকাংশ অংশই দখল ঘরবাড়িতে। গত 5 বছরে অন্তত 6 বার বরাদ্দ এসেছে শ্যামাসুন্দরী খাল সংস্কারের নামে। বর্তমানে খোদ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাই মনে করছে না এটি একটি টেকসই প্রকল্প। বলা কাটা মানে কি, তো হলো এটা তো ভাগাড়, এটা তো আর না খাল না রে ভাই, এটা তো ভাগাড়। তো ভাগাড় থেকে ময়লা উঠাবে না, ভাগাড়ে তো আবার ময়লা আসতেছে। আর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, নিয়ম মেনে যাতে কাজ হয় সেদিকে নজর রাখা হচ্ছে। প্রত্যেকটি কাজ যেন সঠিকভাবে এবং যেভাবে করার কথা বা যেভাবে হওয়ার কথা সেভাবেই যেন হয়, সেটি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রত্যাশা করছি। এলাকার লোকজন আরও জানান, তারা কোনোভাবেই চান না যে শ্যামাসুন্দরী আবারও কোটি টাকার উন্নয়ন বাণিজ্যের উদাহরণ হয়ে উঠুক। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। গত বছর হামের টিকার সংকটের বিষয়ে তখনকার অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এ বিষয়ে প্রকৃত অবস্থা জানতে তদন্ত চায় সংস্থাটি। দুপুরে ঢাকার ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। রোগ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদানের তাগিদ দিয়েছেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার। রিপোর্ট মেহেদী হাসানের। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় গেল 5 এপ্রিল থেকে শুরু হয়েছে টিকা ক্যাম্পেইন। এরই মধ্যে প্রায় 95% শিশুর টিকা দেয়া হয়েছে বলে দাবি সরকারের, যদিও তার খুব একটা প্রভাব দৃশ্যমান হচ্ছে না সংক্রমণের মাত্রা ও শিশুর মৃত্যুতে। হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ বাংলাদেশ। এতে সংস্থার বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার জানান, গত বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে 1,78,00,000 হামের টিকা আসে, যা ছিল মোট চাহিদার মাত্র 1/3। দেশে বছরে প্রায় 7 কোটি হামের টিকার প্রয়োজন হলেও দীর্ঘ সময় পর্যাপ্ত রুটিন টিকা পাওয়া যায়নি। টিকার এই ঘাটতির বিষয় 2024 সাল থেকে অন্তত 10টি বৈঠকে সরকারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। 2024 সাল থেকে অন্তত 10টি বৈঠকে সরকারকে সতর্ক করেছে ইউনিসেফ। পাশাপাশি এই টিকার ঘাটতি পূরণে 5 থেকে 6 বার আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এই বিষয়ে ইউনিসেফের পক্ষ থেকে অবহিত করা হয়েছিল। ইউনিসেফ জানায়, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকার বাহিরে থেকে যায়। এর ফলে দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাব পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘ সময় হাম ও রুটিন টিকার বাইরে থাকায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। অন্যদিকে সরকারের উদাসীনতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ফলে এই রোগে শনাক্ত ও মৃত্যু বাড়তেই থাকে। দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারির উপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ ইউনিসেফের। মেহেদী হাসান, 71, ঢাকা। দর্শক, সিলেটের হামের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার।
দিদার, সিলেটে এই পর্যন্ত কতজন হামে মারা গেছেন এবং হাম প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। তিশা, হাম এখন সিলেটে একটি আতঙ্কের নাম। বিশেষ করে হামে আক্রান্ত হচ্ছেন শিশু, 3 মাস থেকে 12 বছরের শিশুরা, এবং সিলেটের হাসপাতালে শিশুরা তারা যেমন বেডে কাতরাচ্ছেন, এই দৃশ্যটি আসলে যারা অভিভাবক আছেন তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং হৃদয় বিদারক। শিশুরা বেশি আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে গত 2 বছর ধরে হামের টিকা দেওয়া বন্ধ ছিল, ফলে বিপুল সংখ্যক শিশু টিকা সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া গ্রামের অনেক শিশু অপুষ্টিতে ভোগে, শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের মধ্যে হামের যে আক্রমণ সেটা বেড়েছে। আমি আরেকটা কথা জানিয়ে রাখি যে সিলেটে গত 24 ঘন্টায় এক শিশু মৃত্যু নিয়ে এখন পর্যন্ত 41 জন শিশুর মৃত্যু হয়েছে, যা এপ্রিলের 8 তারিখ থেকে এখন পর্যন্ত প্রায় 2 মাসে। এবং এই মৃত্যু নিয়ে আসলে সিলেটের মানুষকে এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে। তারা বলেছেন যে এখন আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। গতকাল 20 মে চলে গেছে, গতকাল মাসব্যাপী যে হামের টিকা দেওয়া ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। তবে স্বস্তির খবর হলো যে গত 3-4 দিন ধরে হাসপাতালে হামের আক্রান্তের সংখ্যা অনেকটা কম এবং অনেক কম ভর্তি হচ্ছেন, এবং ভর্তি কম হওয়ার কারণে অনেকটা আশার আলো দেখা যাচ্ছে। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যেখানে যদি কোনো শিশু সর্দি কাশ হয় তাহলে পার্শ্ববর্তী স্বাস্থ্য ক্লিনিকে দ্রুত ভর্তি করার জন্য। তিশা, দিদার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, সিলেট থেকে হামের সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহিত দিদার। নতুন উপাচার্য নিয়োগ বাতিলের দাবিতে টানা 8ম দিনের মতো প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের বাধার মুখে কাজে যোগ দিতে পারেনি নতুন ভিসি। দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। কমপ্লিট শাটডাউন চলমান থাকায় বিপাকে পড়েছে ক্যাম্পাসের একটি বেসরকারি ব্যাংক এবং 2টি স্কুলের শিক্ষার্থীরা। প্রধান ফটক বন্ধ থাকায় ক্যাম্পাসের পেছনে প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে প্রবেশ করতে হচ্ছে তাদের। শিক্ষার্থীদের দাবি, নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দর্শক, ডুয়েটে কমপ্লিট শাটডাউনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা আছেন, এবং অচলাবস্থা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। এই মুহূর্তে আছি গাজীপুর জয়দেবপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাকে জানিয়ে রাখি যে টানা যে উপাচার্য বিরোধী যে আন্দোলন এবং পরবর্তীতে তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর কিন্তু ঢাকা এই প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে। আমরা দেখেছি যে গতকাল ঠিক আন্দোলনের ধারাবাহিকতায় অধিকাংশ শিক্ষার্থী কিন্তু তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, এবং গত 14 মে থেকে চলমান ভিসি বিরোধী যে আন্দোলনের কারণে ডুয়েট কিন্তু একদমই অচল অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় একাডেমিক কার্যক্রম অনেক আগে কিন্তু বন্ধ থাকলেও অফিস কার্যক্রম কিন্তু মে পর্যন্ত চলমান থাকার কথা ছিল, 22 মে। এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে 17 মে পরিস্থিতি কিন্তু একদম সংঘর্ষের রূপ নেয়, এবং এরপর সকাল ঠিক 18 মে ক্যাম্পাসে কিন্তু ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং এরপর 19 মে শিক্ষার্থীরা বিকেলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। ওই দিন সন্ধ্যা থেকে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করে, এবং পরের দিন ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই দেখা যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেকেই যারা রয়েছেন, যারা এই ক্যাম্পাসের ভিতরে কিন্তু 2টি স্কুল এবং একটি বেসরকারি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের যারা কর্মরতরা রয়েছেন তারা কিন্তু এভাবেই ভিতরে প্রবেশ করতে না পেরে তারা কিন্তু ডিএল টুপকে তারা প্রবেশ করছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই সংঘর্ষের পর
এখানে যে গাজীপুর সদর থানা রয়েছে, সেই সদর থানায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ বাদী হয়ে 200 থেকে অজ্ঞাত 250 জনের নামে কিন্তু তারা মামলা দায়ের করেছেন। এবং সব মিলে এখন পর্যন্ত কিন্তু এই ডুয়েট যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা নিয়ে বললেই চলে। তারা যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকে কিন্তু একটি শক্ত অবস্থান তারা তৈরি করে কিন্তু এই গেটটিতে তারা নিজস্ব তালা মেরে সেটিকে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর কিন্তু তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, ডুয়েটে কমপ্লিট শাটডাউনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার প্রতিবাদী আন্দোলন গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে দাবি করছেন শিক্ষার্থীদের একাংশ। তারা যেটি বলছেন, মূল দাবি থেকে সরে গিয়ে প্রক্টরের পদত্যাগের দাবি তুলে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে। তবে এই অভিযোগ স্বীকার করেনি আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে দাবি তুলেছেন। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 12 মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার পর উত্তাল হয় ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু ঘটনাটিকে ঘিরে আন্দোলনের এক পর্যায়ে প্রক্টরের পদত্যাগের দাবি জানানো হলে তৈরি হয় বিভক্তি। এমন অবস্থায় মঙ্গলবার নতুন প্ল্যাটফর্ম নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানান, ভুক্তভোগীকে বিচার পাইয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। আমাদের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া, সেই স্বার্থের দিকে আমরা আসলে এগিয়ে যেতে পারিনি। প্রশাসনিক ভবন তালা দেওয়া বা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো কাজে বিঘ্ন ঘটে এমন কোনো কিছু আমরা করতে চাচ্ছি না। জাহাঙ্গীরনগর একসময় ছিল যে সংস্কৃতির রাজধানী, সেখান থেকে মবের রাজধানীতে পরিণত করার একটা গোষ্ঠী পায়তারা করতে চায় এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি। সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের যে নিরাপত্তার কথা আসলে আমাদেরকেই বলতে হবে। সেই জায়গা থেকে আমাদের এই যাত্রা। ছাত্র সংগঠনের নেতারাও বলছেন, আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলেছে। বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে মব। এটা স্পষ্ট ক্লিয়ার যে ঠিক সেদিনই কেন রেজিস্ট্রার ভবন অবরোধ করা হলো, যেদিন জুলাই হামলার রিস্ট্রাকচার্ড কমিটির মিটিং ছিল। এই জায়গা থেকে অবশ্যই আমরা এটা সন্দেহ করি যে জুলাই হামলার বিচার বানচাল করার জন্য এরকম একটা মুভ নেওয়া হয়েছে বলে আমরা মনে করি। আমরা যখন ভিসি স্যারকে এই প্রশ্নটাই করেছি, স্যার এরকম কোনো মিটিং হওয়ার কথা ছিল কিনা এবং সেটা কি আমাদের কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা, ভিসি স্যারের বক্তব্য হচ্ছে সেটা আমাদের কারণে বাধাগ্রস্ত হয়নি, সেটা প্রশাসনের সিদ্ধান্ত। তারা এই মুহূর্তে এই মিটিংটা করতে চাচ্ছেন না। এই সকল কিছু প্রশ্নকে ভেদ করে আমরা নারী নিরাপত্তা নিশ্চিত করতে চাই এই ক্যাম্পাসে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আন্দোলনের। জাকসু মনে করছে, আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। এদিকে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও আস্থার ঘাটতি তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে মনে করেন জ্যেষ্ঠ শিক্ষকরা। অপরাধীকে শনাক্তকরণ, ধরা, তার বিচার করা, এটা একটাই পক্ষ। এর বাইরে অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে যে মত দ্বিমত আছে সেগুলা ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেটা আমি পক্ষ হিসাবে দেখি না। এবং কিছু যে হয়েছে সেগুলো আমি মনে করব সকলেই হয়তো বুঝতে পারবেন এবং আমরা হয়তো সেই জায়গা থেকে ফেরত আসব। ধর্ষণ চেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশের দাবি সাধারণ শিক্ষার্থীদের। বনশ্রী হালদার, ৭১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় আসামির তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে। তবে এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে নারী নিরাপত্তা মঞ্চ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিলটি শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক করে পরে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে লিখিত বক্তব্যে পাঠ করেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অদ্রিজা দাস। এ সময় অবিলম্বে আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। গঠনমূলক আলোচনায় আগ্রহী, কিন্তু আলোচনা ফলপ্রসূ হতে হলে প্রশাসনকে তার ব্যর্থতা স্বীকার করতে হবে এবং সুনির্দিষ্ট সময়বদ্ধ পদক্ষেপ নিতে হবে। আমরা আশ্বাসে আর সন্তুষ্ট নই, ফলাফল দেখতে চাই। বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না বলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে আমূল বদলে দেওয়ার কাজ হাত নিয়েছেন। এছাড়া অনুষ্ঠানে তিনি আগামী 2 বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর ঘোষণা দেন। তানভীর হাসান তানোর তথ্য ছবিতে প্রতিবেদন।
ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালুর উদ্যোগ সামনে রেখে বুধবার দুপুরে বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে মিথ্যাচার, বিভ্রান্তি সৃষ্টি করা রাজনীতি মানুষ পছন্দ করে না, তাই বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার কথা। কেন এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছে। অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের 3 মাসের মধ্যে বাংলাদেশের আমূল পরিবর্তনে কাজ শুরু করেছেন। খাল খনন কর্মসূচি শুরু করেছেন, যারা খেলাধুলা করে, খেলাধুলা প্রফেশনে জড়িত চায় তাদের জন্য নতুন করে কাজ শুরু করেছেন। প্রতিটি আর্থিক কর্মসূচি গ্রহণ করেছেন ছেলেমেয়েদের, বাচ্চাদের উন্নয়নের জন্য এবং কৃষি কারণের জন্য। সব দেশে একটা উন্নয়নের একটা জোয়ার হইতে শুরু করেছে। একটা না দুটো না, অসংখ্য কাজ শুরু করছেন, যেটা উদাহরণ হয়েছে। এই সময় তিনি জনগণের স্বার্থে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরটির কার্যক্রম আগামী 2 বছরের মধ্যেই চালুর ঘোষণা দেন। হবে ইনশাআল্লাহ, বলেছি হবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছে হবে, আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ এখানে আপনারা ফিরে যাবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। শান্তা ইসলাম, ৭১। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটাকে ইস্যু করে জনগণের কাছে মিথ্যা তথ্য দিয়ে মাঠ গরম করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বুধবার দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন মোড়ে মোড়ে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, নির্বাচন ইশতেহার এবং প্রতিশ্রুতি অঙ্গীকার যেভাবে তিনি বাস্তবায়ন করছেন, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় বরং পৃথিবীর ইতিহাসে বিরল। জাতীয় সংসদের যে আমরা অঙ্গীকার করেছি, যে স্বাক্ষর করেছি, আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ, তারা সবাই অত্যন্ত ক্যাটাগরিক্যালি সুস্পষ্টভাবে বলেছে, এটা নিয়ে বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই। কোরবানির ঈদ উপলক্ষে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া কিছু কিছু লঞ্চের বুকিং অফিস থেকে কেবিন ছাড়াও সাধারণ টিকিটও দেওয়া হচ্ছে। এবার দীর্ঘ ছুটি হওয়ায় 25 ও 26 মে ঈদে বাড়ি ফেরার টিকিট এবং 30 ও 31 মে ঢাকায় ফিরতি টিকিটের চাহিদা বেশি রয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। পদ্মা সেতু চালু হবার পর থেকে এখন আর লঞ্চের বুকিং অফিসে আগের মতো উপচে পড়া ভিড় দেখা যায় না। টিকিট পেতে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। টিকিট চাইছি, আরো 1 সপ্তাহ আগে চাইছি, আমি টিকিট পাইছি। ছুটির শুরুর থেকে টিকিট পাওয়া যাচ্ছিলই না, তো আজকে পেয়ে আমি খুশি। এখন অবস্থা ভালো, টিকিট পাওয়া যায়। আমি 23 তারিখে টিকিট জন্য আসছি এবং 23 তারিখ টিকিট ইনশাল্লাহ আমি পেয়েছি। লঞ্চের টিকিট ক্লার্করা বলছেন, বিড়ম্বনা ছাড়াই যাত্রীরা কেবিনের টিকিট পাচ্ছেন। এবার তো হচ্ছে দীর্ঘমেয়াদী ছুটি, যার জন্য আমরা অনেক আগে থেকে টিকিট দিতেছি। ঢাকা থেকে আসার কেবিনগুলো 18 তারিখ থেকে ছাড়া শুরু করেছি এবং বরিশাল থেকে যাওয়ার কেবিনগুলো আমরা নাম লিপিবদ্ধ রাখতে আছি, এগুলো আমরা 23-24 তারিখ ছাড়বো। মালিকরা জানান, এবার রোটেশন প্রথা থাকছে না, যে কারণে সব লঞ্চেই চলতে পারবে। ফলে এবার ঈদের সময় লঞ্চে ওঠার জন্য পরিচিত হুড়োহুড়ি থাকছে না। ঈদেও আমাদের রোটেশন প্রথা নেই, আমরা যে যার মতো চালাচ্ছি। কিছু স্পেশাল ট্রিপ থাকবে, আর আমরা টিকিটের দাম গত ঈদের মতোই ওইভাবেই রেখেছি। আর নদীবন্দর কর্মকর্তা বলেন, নিয়মিত চলাচলের পাশাপাশি যাত্রী চাহিদার উপর ভিত্তি করে ঈদে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে। যাত্রীদের আমাদের চাপ অনুভব হবে, তখন আমরা সেই বিষয়টি আপনার স্পেশাল ট্রিপ কিভাবে দেওয়া যায় সেই বিষয়টি আমরা তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের এখানে সর্বোচ্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন বাহিনী থাকবে। বরিশাল ঢাকার নদীপথে নিয়মিত 11টি লঞ্চ চলাচল করে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রির আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, টিকিটের মূল্য নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন, এবং সাথে আরেকটি বিষয় জানাবেন, যাত্রীর চাপ সামাল দিতে কি ধরনের প্রস্তুতি নিয়েছে লঞ্চ মালিকরা।
ক্যাবিনেট টিকিট যে কতগুলো রয়েছে, ডেট এবং ক্যাবিনেট টিকিট যেগুলো রয়েছে, এবং তারা বলছে যে আমরা জানতে পেরেছি টিকিট ক্লার্কের কাছ থেকে সেখানে এবারে 100 টাকা বা টিকিটের প্রতি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কেবিনের টিকিট এবং সুপার টিকিট। তবে আপনাকে বলতে পারি যাত্রীদের আসলে এই টিকিট প্রাপ্তির ক্ষেত্রে এই টিকিটের দাম মূল্য বৃদ্ধি এই নিয়ে কোনো আপনার কথা নেই। কারণ আপনাকে বলতে পারি যে এর আগে যখন এই বরিশাল লঞ্চে ঢাকা রুটে টিকিট পেতে যখন একেবারে সোনার হরিণ ছিল, ঠিক সেই সময় আপনার একেবারে টিকিটের মূল্য কখনো বা আমরা দ্বিগুণ তিনগুণ দামেও কালোবাজারিতে বিক্রি হতে দেখেছি। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই চিত্র লঞ্চের বেলায় বরিশালে বদলে গেছে। তো আপনাকে আরেকটু বলতে পারি যে এখন যে কথাটি বলছেন যে এই যে লঞ্চ যাত্রীদের ঢাকা বরিশাল রুটে ঈদের ফেরার ক্ষেত্রে তারা আসলে কোন ধরনের ব্যবস্থা নিয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখন কিন্তু এই রোটেশন পদ্ধতিতে দুটো লঞ্চ চলাচল করে। যেহেতু এখানে এই ঢাকা বরিশাল রুটে 11টি লঞ্চ রয়েছে, কিন্তু রোটেশন পদ্ধতিতে আপনার চক্রাকারে যে দুটি লঞ্চ চলাচল করে, এটি আপনার যাত্রীদের জন্য অসুবিধা হলো, লঞ্চ বা মালিকদের জন্য সুবিধা হচ্ছে। কিন্তু এখন ঈদে একটা সুবিধা হয়েছে যে কোনো রোটেশন কোটা থাকছে না, যার ফলে ঈদে যে স্পেশাল 11টি লঞ্চ আছে, তারপর স্পেশাল সার্ভিসে বিশেষ করে যাত্রী চাহিদার উপর আপনার এখানে 22টি লঞ্চ চলাচল করবে, বিভিন্ন রুট থেকে এখানে লঞ্চগুলো চলাচল করবে, যার ফলে ঈদের যাত্রীদের তেমন এবার ভোগান্তি হবে না। এবং বিএডব্লিউ কর্তৃপক্ষ তারাও বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন যাতে করে যাত্রী পরিষেবা ঠিক থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, লঞ্চের আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার। যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় যশোর বাস মালিক সমিতির কার্যালয়ে এই সভা হয়। সভায় বক্তারা বলেন, জ্বালানির দাম বৃদ্ধি এবং সড়কে অবৈধ ব্যাটারি চালিত যানবাহনের চলাচল বাড়ায় বাস মালিকরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। এসব অবৈধ যানবাহনের কারণে নিয়মিত পরিবহন সেবা হুমকির মুখে পড়ছে বলেও তারা উল্লেখ করেন। সভায় বক্তারা পরিবহন খাত টিকিয়ে রাখতে এসব বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। কোরবানির ঈদের বাকি আর মাত্র 1 সপ্তাহ, তাই ফরিদপুরের খামারগুলোতে শেষ মুহূর্তে ব্যস্ত খামারিরা। তবে তারা জানান, এবার পশু পালনের খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে মেহেরপুরের বামন্দি পশুর হাটে প্রতিদিনই উঠছে 4 থেকে 5 হাজার গরু। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেটি বলছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত আসছে এবার। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে ফরিদপুরের বিভিন্ন হাট বাজার। শহরের সবচেয়ে বড় গরুর হাট টেপাখোলা হাটে আসছে কয়েক হাজার গরু। বিভিন্ন জেলা থেকে এখানে পশু কিনতে আসছেন ক্রেতারা। তবে পশুর মূল্য নিয়ে হতাশ বিক্রেতারা। তারা বলছেন, পশুপালনের খরচ বেড়েছে, সে অনুযায়ী দাম পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কিত রয়েছেন। খাবারের দাম বেশি, ভুসির দাম বেশি, এতে পুষাচ্ছে না আমাদের। বেশি দাম হলে আমরা তখন বিক্রি করে দেবো। আশা তো ভাই ছিল যে 250 বেচবো, দাম আছে ধরেন 200। আর ক্রেতারা বলছেন, বরাবরের মতোই পশুর দাম বেশি। গত বছরের তুলনায় এবার দাম গরু প্রতি 20 থেকে 30 হাজার টাকা বেশি চাওয়া হচ্ছে। গতবারকার তুলনায় এবারকার গরুর দাম অনেক বেশি। একটা গরু বেশি 20,000, 22,000, 25,000 বেশি। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় পশু উৎপাদন হয়েছে বেশি। আমাদের গবাদি পশুর চাহিদা পূরণ হয়ে কিছু গবাদি পশু প্রায় 12,497টি গবাদি পশু অতিরিক্ত থাকবে। এদিকে জমে উঠেছে মেহেরপুরের 150 বছরের ঐতিহ্য বামন্দি পশুর হাট। প্রতি হাটে 4 থেকে 5 হাজার ক্রেতা এখানে পশু কিনতে ভিড় করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার বাজার চড়া। খুব একটা ভালো নাই, ব্যবসার পরিবেশ এখন খুব ভালো নাই। দেখা যাক সামনে ব্যবসা হয় কি। ক্রয় ক্ষমতার ছাদের ভিতরে বাজারে প্রচুর আমদানি, মানে মোটামুটি লেভেল আছে। আর ইজারাদাররা বলছেন, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ব্যবসায়ী ও ক্রেতারা হাট থেকে গরু কিনতে পারছেন। শুক্রবারে হাটে গরু ওঠে 5,548, সোমবার হাটে গরু ওঠে 4,042। ঈদের কয়টা হাট। আর আইন শৃঙ্খলার বিষয় বলছেন, আইন শৃঙ্খলা ইনশাল্লাহ ভালো। শুধু বামন্দি পশুর হাট নয়, জেলার আরও 4টি পশুর হাট এখন জমজমাট কুরবানির পশু বেচা কেনায় পাত্তর। শাকিলা শম্পা। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী পান কেন্দ্র গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা পান বাজার। সপ্তাহে রবিবার ছাড়া প্রতিদিনই এখানে জমজমাট বেচা কেনা হয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে সরবরাহ করা হয় তাজা পান। ভোর থেকে শুরু হওয়া মাত্র 3 ঘন্টার এই বাজারে লেনদেন হয় কয়েক লাখ টাকার। পাপুল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাছগাছালি ঘেরা গ্রাম বাংলার মুখরিত এক হাট, যেখানে থাকে ক্রেতা বিক্রেতা আর ঝাঁকা ভরা পান।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট্ট শিমুলতলা উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী পানবাজার হিসেবে পরিচিত। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী ও পান চাষিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বাজার। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে বেচাকেনা, আর ৩ ঘন্টার এই বাজারে বেচাকেনা হয় কয়েক লাখ টাকার। পান চাষিরা বলেন, নিজেদের বাগান থেকে সংগ্রহ করা তাজা পান পাইকারি দরে বিক্রি করেন তারা। পরে তা চলে যায় দেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে বগুড়া ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় এই পানের রয়েছে ব্যাপক চাহিদা। জাকজমকে হাট বগুড়া থেকে পাঠিয়ে আসে, রংপুর থেকে আসে, তার রানীগঞ্জ থেকে আসে, কামদেব থেকে আসে, গোবিন্দগঞ্জ থেকে আসে, পলাশবাড়ি থেকে আসে, ধাবেরাত থেকে আসে পান কিনছে। এখানে ছোট বড় মাঝারি সব সামের পান পাওয়া যায়। এখানে পান মানে ভালো, আমাদের এটা দেশি পান হিসেবে বিক্রি হয়। এই বাজারে কোনো ধরনের চাঁদা নেওয়া হয় না বলে জানান ক্রেতা বিক্রেতারা। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাজারটি। এখানে চাষিদের কাছ থেকে কোনো টাকা পয়সা কেউ নেয় না। এখানে আমার মনে হয় ২০-৩০ লক্ষ টাকার পান বিক্রি হয়, যদি বাজার ভালো পান বেশি নিয়ে আসতে পারে কৃষকেরা তখন। শিমুলতলা পানবাজার ঘিরে জীবিকা নির্বাহ করছে শত শত পরিবার। এলাকার অর্থনীতিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছেন অনেকে। পান বিক্রি করার জন্য আসছিলাম। আমি পানের বড় তো প্রায় ১৫ বছর যাবত। এখানে সকালবেলা আসলে পানটা দ্রুত বিক্রি করা যায়। ঢাকা শ্যামবাজার থেকে এখানে পান কিনতে আসেন বিভিন্ন ব্যাপারীরা। তবে নিজস্ব জমি না থাকায় লিজ নেওয়া জমিতে চলছে এই বাজারের কার্যক্রম। বাজার কর্তৃপক্ষ বলছে, সরকারি সহায়তা পেলে বাজারটি আরো বড় পরিসরে উন্নীত করা সম্ভব। জায়গার সংকট, অনেক সময় চাষিরা পান নিয়ে সামনের লাইন বুক হলে পেছনের লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, এটাই সমস্যা, আর অন্য কোনো সমস্যা নেই। পাবলিকের যেটা আমাদের খাজনা হিসেবে দেয়, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। 20 থেকে শুরু করে 15 টাকা, 10 টাকা যারা স্থানীয় বাসিন্দা যারা ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন এলাকায় থেকে যারা ব্যবসা বাণিজ্য আসে করতেছে, সবসময় জন্য তারা এটার উপরই যারা নির্ভরশীল। 2014 সালে এলাকার পান চাষিদের উদ্যোগে এই বাজারের যাত্রা শুরু হয়। সপ্তাহের রবিবার ছাড়া বাকি 6 দিনেই এখানে জমজমাট বেচাকেনা হয়। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, পলাশবাড়ির ছোট শিমুলতলা পান বাজারের আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পাপুল সরকার। পাপুল, বর্তমানে কেমন যাচ্ছে পানের বাজার দর? এই বাজারের পান দেশের কোন কোন অঞ্চলে যায় এবং এখানে যারা ক্রেতা বিক্রেতারা আছেন তারা এই বিষয়ে কি বলছেন? জি তৃষা, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ছোট শিমুলতলা পান বাজারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভোর থেকেই জমে উঠেছে পান বেচা কেনার ব্যস্ততা। স্থানীয় চাষিরা নিজেদের বাগান থেকে সংগ্রহ করছেন, তাজা পান নিয়ে আসছেন এখানে, আর দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা সেই পান কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে। জি, 2014 সালে স্থানীয় চাষিদের উদ্যোগে শুরু হয় এই পান বাজার। এখন উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পান বাজার হয়ে উঠেছে। প্রতিদিন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত চলে এই হাট। অল্প সময়ের ব্যবধানে এখানে লেনদেন হয় লক্ষ লক্ষ টাকা। আপনাকে বাজার জুড়ে একটু দেখাতে চাই সারি সারি পানের গাদি, ক্রেতা বিক্রেতাদের দরদাম আর ব্যস্ত সময় শুরু বিক্রিও। আমি এই মুহূর্তে অত্র বাজার কমিটির সভাপতি, আমি তার কাছে একটু জানতে চাই, আচ্ছা আপনাদের এখানে এই যে পান বাজারে কতটুকু চাঁদা নেওয়া হয় আর এখানে কি কি সুবিধা দেন আপনারা? আসসালামু আলাইকুম। আপনি অবগত আছেন নিশ্চয়ই যে আজকে এই যে পান বাজারটা, এটা অত্র এলাকার চাষিদের সমন্বয়ে গড়ে ওঠা পান বাজার। এটি একটি আমাদের অত্র এলাকারই একজন সহৃদয়বান ব্যক্তি, উনি এই জমিটা আমাদেরকে লিজ দেয়। ওনার সেই লিজকৃত সম্পত্তি, যেহেতু এখানে খাস খতিয়ানের কোনো জমি নাই, যার কারণেই এই ওনার কাছ থেকে লিজ নিয়ে আমাদের বাজারটি পরিচালিত হয়। এই বাজারে চাষিদের কাছ থেকে 1 টাকাও নেওয়া হয় না। তারপরে যতটুকু এখানে যারা ক্রেতা, তারা দূর দূরান্ত থেকে আসে, তাদের সেফটি দেওয়া, তাদের এই মাল সামানা গোছায়া দেওয়া, তাদের কিছু সহযোগিতা করা। এখানে কিছু হতদরিদ্র, কিছু আমাদের এই পলাশবাড়ী উপজেলা কৃষিপণ্য সমবায় সমিতির কিছু লোকজন এখানে পরিশ্রম করে, এখানে কিছু পায় এবং অবশিষ্ট যেটা থাকে সেটা আমরা বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করে থাকি। ধন্যবাদ। আমি আরেকজনের সঙ্গে এখানে কথা বলে জানতে চাচ্ছি, এখানে বাংলাদেশের এই পানটি, এই উত্তরাঞ্চলের যে গাইবান্ধার পলাশবাড়ী ছোট শিমুলতলা পান বাজার, এই পানটি বাংলাদেশের
কোন কোন জেলায় যায়? সর্বপ্রথম ধন্যবাদ জানাই ৭১ টেলিভিশনকে, যারা কিনা দেশ ও দেশের মানুষের কথা বলে। আমাদের এখানে অত্যন্ত অঞ্চল থেকে, জেলা থেকে আমাদের এখানে পান কিনতে আসেন, যেমন রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া, তারপরে হচ্ছে রাজশাহী থেকে, ঢাকা শ্যামবাজার থেকে, অনেক জায়গাতে থেকে এখানে আমাদের পান কেনার জন্য অনেক দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে আসেন। আমাদের এখানে সুলভ মূল্যে পান কিনতে পারেন। চাষিরা অনেক উপকৃত হয়েছে আমাদের এই বাজারটি হওয়ার কারণে। বাজারটিতে আমাদের সবসময় আমাদের চাষিরা যে কেনা বেচা করে অনেক উপকৃত। ধন্যবাদ আপনাকে। তবে এই নিজস্ব জায়গা না থাকায় লিজ নেওয়া জমিতেই চলছে বাজারটির কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সহায়তা ও স্থানীয় অবকাঠামো পেলে ভবিষ্যতে ছোট শিমুলতলা পান বাজার হয়ে উঠবে অন্যতম পান বাজার, বৃহত্তর পান বাজার। এই ছিল আমার কাছে গাইবান্ধার সর্বশেষ। পাপুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সঙ্গে থাকবেন আপনি। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী পান কেন্দ্র থেকে যুক্ত ছিলেন দর্শক আমাদের সহকর্মী পাপুল সরকার। রূপগঞ্জ টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 7 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার পূর্বাঞ্চলের সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সভায় কমিটির ঘোষণা দেন কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ। কমিটিতে দেশ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে আহ্বায়ক ও নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়কে সদস্য সচিব করা হয়। শেরপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশাটি 5 জন যাত্রী নিয়ে সদরের তারাকান্দি থেকে শেরপুরে আসছিল। এ সময় সিএনজিটি হাওড়া আমতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা নকলাগামী ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সিএনজির 2 যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় 3 জনকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার দাফন হয়েছে। বুধবার রাত 9টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুর ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামে তার দাফন হয়। এর আগে ঢাকায় ময়নাতদন্ত শেষে রামিসার মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন সবাই। পরে ঈশার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বজন, প্রতিবেশী সহ এলাকার মানুষ। এরপর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়। এদিকে রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে হরিপুর ব্রিজ সংলগ্ন গড়াই নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় এসএসসি পরীক্ষার শেষ করে 2 বন্ধু সাবিদ ও তাইফ বিকেলে নদীতে গোসলে নামে। এক পর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়। এলাকার লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুর রহমানের বাড়ি মাগুরার আরপাড়ায়। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বিত্তিপাড়া গ্রামের মাঠের রাস্তা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার বিত্তিপাড়া গ্রামের রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে পচা দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্রাকের কেবিন থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পাবনা জেলা ডিবি পুলিশের অভিযানে অপহরণ চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার সহ অপহৃত 2 কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একাধিক মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজিনুর রহমান। ভুক্তভোগীর পরিবার জানায়, শিক্ষার্থী প্রান্ত ও তানভীর গত 19 মে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পরবর্তীতে রাত 9:30টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জেলা ডিবি পুলিশকে জানায়। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। সাথে সম্পৃক্ত বলে আমাদের তদন্তে
এসছে এবং আমরা এই বিষয়টা তারা আরও অন্য বিষয়ের সাথে সম্পৃক্ত কিনা সব কিছু বিষয় আমরা আসলে আমলে নিয়ে কাজ করছি। তবে একটা ইতিবাচক বিষয় হচ্ছে যে এই ঘটনার বা ডিবি পুলিশের এই অভিযানে এলাকাবাসী গোপালপুরবাসী আসলে অত্যন্ত উচ্ছ্বসিত, তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার আমরা লক্ষ্য করেছি। তবে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে ৭১ টেলিভিশনে প্রচারের পর একাধিক পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ। মঙ্গলবার ঝুঁকিপূর্ণ ভবনটি সিলগালা করে সেখানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পাশের মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষে অস্থায়ীভাবে ক্লাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে। সোমবার প্রচারিত প্রতিবেদনে উঠে আসে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ফেটে গেছে বিম, পিলার এবং বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। উপজেলা প্রশাসন জানায় দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা অফিসার মহোদয় আছেন উপস্থিত, ওনাদেরকে আমরা অনুরোধ করলাম যে ওনারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা ডিসপোজালের জন্য প্রস্তাব প্রেরণ করেন। সে মোতাবেক আমরা এটা নিলাম করে এটা ডিসপোজাল করে দিয়ে জায়গাটা ফাঁকা হয়ে গেলে তখন যদি নতুন স্কুল ভবনের বরাদ্দ চলে আসে তো দ্রুততার ভিত্তিতে যেন আমরা একটা নতুন স্কুল ভবন তৈরি করতে পারি। আর আমাদের যে প্রাথমিক স্তরের যে শিক্ষার্থী যারা আছেন, যারা অবর্ণনীয় কষ্টের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে এই স্কুলে, সেটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে লাগু হয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করছি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে খাসি না দেয়া নিয়ে সীমা আক্তার নামে এক গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামে এই ঘটনা ঘটে। মেয়েটিকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদে যৌতুক হিসেবে ছাগল দাবি, সেই দাবি পূরণ করতে না পারায় সীমা আক্তার নামে এক গৃহবধূকে মারধর ও আগুনে দগ্ধ করার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দগ্ধ সীমার ছবি ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা জানায় এলাকাবাসী। মেয়ে গেছে থাকবো স্বামীর বাড়ি, সুস্থভাবে ভালোভাবে চলাফেরা করবো, এখন আবার গরু খাসি দিতে হইব, গোস্ত দিতে হইব, এই দুয়া জামাইরে টাকা দিতে হইব, এই কারণে এই ঘটনা ঘটাইছে। আমরা এরা বেশি অত্যাচার করে আমাদের ছাগলের তেল লাগিয়া আর আমাদের ভিতরে আংটি সেন দিব, আংটি সেন দেয় না। প্রতিবেশীরা বলেন ঘটনার সময় সীমা রান্না করছিলেন। যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার শ্বশুর তাকে ধাক্কা দিলে তিনি জ্বলন্ত চুলার উপর পড়ে যান। এতে তার মুখ পুড়ে যায়। আমরা গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই, কয়েকদিন আগ ধরেই মারধর করতেছে আমাদের টাকা নেওয়ার জন্য। এটা কি নিরল গরিবের কি এইভাবেই? নীরব গরিবের কোনো আসার বিচার নাই। 2 বছর আগে আলেকজান্ডার এলাকার আব্দুর রহিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় থেকেই যৌতুক ও কোরবানির জন্য একটি খাসি দাবি করা হচ্ছিল। ঈদের খাসির জন্য আমার এই মায়েরা তালাশি দিয়ে ভিডিও কাটা চুলার মধ্যে আমার পুরো মুখ দিয়ে দিচ্ছে, আমার এগুলো পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন সীমার মুখে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার লেফট নি জয়েন্টে তার পেইন আছে, হাঁটতে সমস্যা হচ্ছে, সেজন্য আমি তাকে একটা এক্সরে দিচ্ছি লেফট নি জয়েন্টে। তো এক্সরে রিপোর্টটা সে এখন এনে দেখাই নাই আমাকে, দেখলে আমরা এটা এন্ট্রি করে নেব। ঘটনার পর থেকেই সীমার স্বামী আব্দুর রহিম ও শ্বশুর মিনহাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি। নূর তাজমিন নীর, ৭১। কক্সবাজারের সেনা কর্মকর্তা তানজিম হত্যার দায়ে 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি 9 আসামির যাবজ্জীবন, 4 জনের 10 বছর কারাদণ্ড এবং 5 জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক আবুল মনসুর সিদ্দিকী। 1 বছর 8 মাস পর কাঙ্ক্ষিত এই রায়ে সন্তোষ জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবীরা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সেদিন ছিল 2024 সালের 24শে সেপ্টেম্বর। মধ্যরাতে ডাকাতির খবর পেয়ে সেনাবাহিনীর 39 ব্যাটালিয়নের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে চকরিয়ার দোলহাজারার পূর্ব মাঝপাড়ায় অভিযানে যান সেনা ফোর্স। ঘটনাস্থলে ডাকাতদের ধাওয়া করে 4 জনকে ধরে ফেলেন তানজিম একাই। তখন ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় সেনা কর্মকর্তা তানজিমের।
সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে 2টি মামলায় 12 জনকে আটক করা হয়। পলাতক থাকে 6 জন। দীর্ঘ 1 বছর 8 মাস পর তানজিম হত্যায় 4 জনকে মৃত্যুদণ্ড, 9 জনকে যাবজ্জীবন, 5 জনকে খালাস দেন বিচারক। একজন তরুণ কর্মকর্তা দায়িত্ব পালন করতে গিয়ে, দেশের কাজ করতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছেন। এর পরিবার, সেনাবাহিনী, রাষ্ট্র, দেশবাসী সবাই ন্যায় বিচার চাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বললেন, দীর্ঘ সময় আইনি লড়াই শেষে পাওয়া রায়ে তারা সন্তুষ্ট। যে আসামির যতটুকু অপরাধ প্রমাণিত হয়েছে সেইভাবে উনি সুন্দরভাবে একটা রায় প্রচার করেছেন। মোটামুটিভাবে আমাদের দৃষ্টিতে মোটামুটি রায়টা সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষভাবে বিজ্ঞ আদালত রায় প্রচার করেছে। রায়ের সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা বললেন, রায় ঘোষণার সময় উপস্থিত আসামিরা নির্বাক ছিলেন। রায় ঘোষণা করার পর কাঠগড়ার পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল। কারণ হচ্ছে যে ওদের যে গিল্টি মাইন্ডের যে বহিঃপ্রকাশ, সেটা আসলে রায় ঘোষণার পরেই কিন্তু সেটা বহিঃপ্রকাশ ঘটেছে তাদের চেহারা, আচার আচরণের মাধ্যমে। রায় শেষে 12 আসামিকে কারাগারে পাঠায় আদালত। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। ওমানে মৃত 4 ভাইয়ের দাফন হয়েছে তাদের নিজের গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এর আগে হাজারো মানুষের অংশগ্রহণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা থেকে মরদেহ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বুধবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা 4 ভাইয়ের মরদেহ নেওয়া হয় নিজগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ায়। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নামে। 4 ভাই মোহাম্মদ রাশিদুল, মোহাম্মদ শাহিদুল, মোহাম্মদ সিরাজুল ও মোহাম্মদ শহীদুলের মৃতদেহ এক নজর দেখতে ও পরিবার স্বজনদের সান্ত্বনা দিতে ছুটে যান এলাকাবাসী। এই সালগুলো খুবই ভালো ছিল। আমি ফাঁসের ফারার লোক, তো এখানে তো কি একটা কি আছে কিনি পুরোপুরি কেন পরিবার তার একজন। পরে লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা নামাজ। পরে বন্দেরাজার পাড়া জামে মসজিদের পাশাপাশি দাফন করা হয় 4 ভাইকে। এই শোকের দিনে 4 ভাইয়ের পরিবারের পাশে সরকার ও প্রশাসনকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান এলাকাবাসী। প্রশাসনের কর্মকর্তারাও তাদের পাশে থাকার আশ্বাস দেন। যে 4 জন মৃত্যুবরণ করেছেন, ওনাদের মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা স্বপ্রণোদিত হয়ে ওনাদের সাথে যোগাযোগ করে যত ডকুমেন্টস, যত রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো আমরা প্রসেস করে সর্বোচ্চ দ্রুত সময় আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। গত 13ই মে ওমানের রাজধানী মাসকাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরের মোলাদ্দা শহরের উদ্দেশ্যে 2 ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য বের হয়েছিলেন 4 ভাই। পথে গাড়ির মধ্যে গ্যাসের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। হাতে ভাজা মুড়ি বিক্রি করে জীবন জীবিকা চলছে ফটিকছড়ির একদল নারীর। তবে তারা যেটি বলছেন, প্যাকেটজাত মুড়িতে বাজারে আগের মতো লাভ হয় না। তাই প্রায় হারিয়ে যাওয়া এই পেশা ধরে রাখতে সরকারি সহযোগিতার দাবি জানান তারা। এস এম মুর্শেদ মুন্নার তথ্য ছবিতে প্রতিবেদন। হাতে মুড়ি ভাজার দৃশ্যটি এখানকার নিত্যদিনের। যদিও একসময় পাড়ার প্রতিটি পরিবারই এই পেশার সাথে যুক্ত ছিল, এখন প্রযুক্তির হাতছানিতে তা হারিয়ে যেতে বসেছে। এই হাতে ভাজা মুড়ি বিক্রি করে সংসার চলছে চট্টগ্রামের ফটিকছড়ির নমপাড়ার নারীদের। তবে তারা বলছেন, এখানকার মুড়ির কদর থাকলেও প্যাকেটজাত মুড়ির বাজার দখলে আগের মতো আর লাভ হয় না। তবু পূর্বপুরুষের পেশা ধরে রাখতে চান তারা, চান সরকারি সহযোগিতা। আরা আগে বেশায় বড় ধরনের করতাম, হারাইলে বেগুনা বাইতো, এখন লাভ নমত দেয়। আরা 2-1 টাকা চলে দামে লাহরের দামে এখন হুসাইন হারতে তাহলে কি মুড়ি না ভাঙে, মানে এখন দাম বেশি যে আরা মানে মুড়ি ব্যবসা কমে গিয়ে এখন মুড়ি বাজার হারা বছর এই গড়ি গড়ি খাই দিয়ে আরা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে পুরুষের পাশাপাশি নারীদের আয়ের পথ আরো বাড়বে। বর্তমানে তাদের এই খরচের পাত্তা এবং পরিশ্রমের সাথে মিলতেছে না বিদায় ওরা অনেকে এই কাজ ছাড় দিয়েছে। যে মুড়ি বাঁধার জন্য যে ওদের ব্যয়, সেই ব্যয়টা আয়ের সাথে সমন্বয় হচ্ছে না। তো আমি আমার জায়গা থেকে যেটা দেখছি, এই মুড়ি বাজারটাকে যদি একদম গতিশীল করে আরো একদম সকলের
সব পরিবারকে যদি একদম করার জন্য সুযোগ করার জন্য চেষ্টা করা হয়, সেটার জন্য কাজ করতে হবে, আমাদের সরকার থেকে আর্থিক সহযোগিতা করতে হবে। হাতে ভাজা মুড়ির বিশেষ স্বাদ ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্প আরও বিকশিত হবে এবং এলাকার অর্থনীতিতে ভূমিকা রাখবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।